প্রিয় দর্শক, মেট্রো সিমটুদা পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন দেশ একটি পরিবর্তিত পরিস্থিতিতে রয়েছে। এই সময়ে এসে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে নির্বাচন, সংস্কার এই বিষয়গুলোই ঘুরে ফিরে আমাদের গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যমে আসছে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সংস্কার ও নির্বাচন নিয়ে প্রশ্ন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, এবং আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন নুরুল হক নূর, সাবেক ভিপি ডাকসু, সভাপতি গণ অধিকার পরিষদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আমি যেটি বলছিলাম যে সংস্কার ও নির্বাচন যে বিষয়টি, আপনি জানেন যে 6টি সংস্কার কমিশন সরকার গঠন করেছিল তাদের মেয়াদ 15ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে এই সরকার। এই কমিশনগুলোর কার্যক্রম বা তারা যেই গতিতে চলছে সেটি নিয়ে আপনি আপনার মূল্যায়নটা জানতে চাই। ধন্যবাদ। প্রশ্ন থাকা তো ভালো। এতদিন প্রশ্ন ছিল না, মানুষ প্রশ্ন করতে পারতো না। এখন আমরা আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি আমরা প্রশ্ন করতে পারি, জানতে চাই, প্রশ্ন করা মানে জানতে চাওয়া, স্বাভাবিক কারণে আমাদের জিজ্ঞাসা যে কেন মেয়াদ বাড়ানো হলো। সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাখ্যা থাকা উচিত যে শুধু যে 31শে ডিসেম্বর দেওয়ার কথা সেটি 15ই ফেব্রুয়ারি হবে, এটি কিন্তু একটা গণতান্ত্রিক অথবা জবাবদিহিমূলক সরকারের আচরণ হতে পারে না। অবশ্যই কী কারণে সময় বাড়াতে হলো সেটি বলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিশনগুলো, সংস্কার কমিশনগুলোর কথা বলা হয়, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, আরও একটি সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন। এই চারটির যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবা হয়, তারা কিন্তু নির্ধারিত সময় এই তাদের সুপারিশ বা প্রতিবেদন জমা দিয়েছে। অন্যরা কেন পারলেন না? আমি মনে করি তার একটা ব্যাখ্যা থাকা প্রয়োজন, সেই কমিশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও। তাহলে মানুষের মধ্যে সংশয় সন্দেহ থাকবে না বা কম হবে। এখন তো এটি যে সরকার তাহলে কি এটি ঝুলিয়ে রাখতে চায়, এটি দীর্ঘায়িত করতে চায়, আলোচনা দীর্ঘায়িত হলে নির্বাচন পিছিয়ে যাবে। আপনার কি মনে হয়? না, আমার কোনো মনে হওয়ার বিষয় না। এই প্রশ্ন করা, সরকারকে বলতে হবে কেন দীর্ঘায়িত হচ্ছে, কি যৌক্তিক কারণ। প্রশ্ন হচ্ছে যে যৌক্তিক কারণ না থাকলে মানুষের মধ্যে সংশয় সন্দেহ দেখা দেবে, সেটি আমার মধ্যে দেখা দেবে, আপনার মধ্যে দেখা দেবে, অন্য মানুষের মধ্যেও দেখা দেবে, এবং সেটি তো সরকারের জন্য ভালো নয়। কারণ এই সরকার আসছে একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সমস্ত শ্রেণী পেশার মানুষ এই সরকারকে সমর্থন করছে, এবং সমর্থনের কিন্তু লক্ষ্য যে তারা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে গণতান্ত্রিক অবস্থায় দেশকে উত্তরণ করার জন্যে তারা কিছু কার্যকর টেকসই পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে মানুষ নিরাপদ থাকে, গণতন্ত্রের ব্যাপারে নিশ্চিন্ত থাকে যে এদেশে আর স্বৈরতন্ত্রের পুনরাগমন ঘটবে না। কিন্তু সরকার এই রাজনৈতিক দলগুলো দেখুন যে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো বারবার তাগিদ দিচ্ছে, তাদের মধ্যে একটা অস্থিরতাও লক্ষ্য করা হচ্ছে যে কবে নির্বাচন হবে, কিভাবে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে একটি অনির্দিষ্ট সময়ের কথা বলেছেন, যে হয় 2025 সালের মধ্যে অথবা 26 সালের। না, বলা হচ্ছে কম সংস্কার চাইলে ডিসেম্বরে হতে পারে, এরকমও বলা হয়েছে। কম বেশি এটারও তো কোনো সংজ্ঞা নেই। আপনার কাছে যেটি কম সেটা আমার কাছে বেশি হতে পারে, আমার কাছে যেটি বেশি সেটি আপনার কাছে কম হতে পারে। সুতরাং এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি আলোচনা, কিন্তু আলোচনা তো সেরকম হয়নি। আপনি যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র নিয়ে যে আলোচনা, এবং সেটি এক ধরনের কি বলবো যে কার্যকর আলোচনা হয়নি, এবং রাজনৈতিক দলগুলোকে অনেক দলকে 2 ঘন্টা আগে SMS পাঠানো হয়েছে। মানে একটা প্রক্রিয়া আছে। রাজনৈতিক দলগুলো তারা হচ্ছে প্রধান অংশীদার, তাদেরকে যদি সম্মান জানানো না হয়, তাদেরকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে, এবং গণতন্ত্র মঞ্চের তারা একজন না দুজনকে পাঠিয়েছে প্রতীকী, বিএনপি একজন প্রতিনিধি পাঠিয়েছে প্রতীকী, যে তারা না গেলে সেটা খুব খারাপ দেখাবে, সেজন্য প্রতিনিধি পাঠিয়েছে। এবং প্রথম তো কথা ছিল যে বিএনপির প্রতিনিধি সংলাপে যাবেন কিন্তু কোনো কথা বলবেন না। পরবর্তীকালে তিনি কথা বলেছেন এবং তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন 5 মাস পরে কেন।
এখন যে প্রশ্নটা আছে নির্বাচন ও সংস্কার, এটি একে অপরের কিন্তু প্রতিদ্বন্দ্বী নয়। নির্বাচনের প্রক্রিয়া বা প্রস্তুতির সঙ্গে সঙ্গে সংস্কার সংস্কার কার্যক্রমও চলতে পারে। নির্বাচন এটাই তো একটা সংস্কার, কারণ এদেশের মানুষ 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। সুতরাং একটি নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা কিন্তু বড় চ্যালেঞ্জ, সরকারের জন্য চ্যালেঞ্জ, রাজনৈতিক দলগুলোর জন্য। আপনি যেটি বলছেন যে দীর্ঘায়িত হলে একটা সন্দেহ তৈরি হবে, এই সন্দেহ তো আপনার কথাতে আমরা বুঝতে পারলাম যে নির্বাচন যদি দীর্ঘায়িত হয়। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন যদি হয় বা অতি সহসা এই বছর কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচন হয়ে গেলে কি দেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে? না না, কোনটাই সকল সমাধান হয় না। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকারের যে অনেকগুলো অঙ্গীকার থাকবে, জনগণের কাছে যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তারা পূরণ করে কিনা জনগণ জানতে চায়। সেটা দেখতে দেখতে তো আমাদের 50 বছরের অধিক সময় চলে গেছে। না, 50 বছরের অধিক, প্রায় 50, 53, 54 বছর যে একই ধারায় চলছে তা না। আমরা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি, সামরিক সরকার পেয়েছি, একদলীয় সরকার পেয়েছি, বহুদলীয় সরকার পেয়েছি, এবং কিছুই হয়নি তাও না। একটা কাঠামো দাঁড়িয়েছিল। কাঠামোটা গত 3টি নির্বাচন জবরদস্তিভাবে করার কারণেই কিন্তু সেই কাঠামোটা ভেঙে পড়েছে। কারণ এদেশের মানুষ আন্দোলন করেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করেছিল, চালু করেছিল। সেটি যদি থাকতো তাহলে এই যে রাজনৈতিক যে এতটা নিষ্ঠুরতা, এতটা নির্দয় আচরণ, এতটা প্রাণহানি, এটি হতো না। মানে ক্ষমতার হাত বদলের সময় আমাদের এখানে অস্থিরতা, আন্দোলন, সংগ্রাম, এমনকি সংঘাত হয়, কিন্তু এভাবে একটি গণ অভ্যুত্থান হতে হবে। 90-এর গণ অভ্যুত্থানের পর আমরা কিন্তু কেউ আশা করিনি, বা প্রয়োজন ছিল বা প্রয়োজন হবে সেটা মনে করিনি। অবশ্যই গণ অভ্যুত্থান যখন জবরদস্তিভাবে কেউ ক্ষমতায় টিকে থাকতে চায়, তার বিরুদ্ধে তো গণ অভ্যুত্থান হবেই। কিন্তু সেই গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল না, কারণ রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলটি আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যে দলটি আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে, সেই দলটি তত্ত্বাবধায়ক ব্যবস্থার কবর রচনা করেছে। এটা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ এবং এক ধরনের যা হয়েছে, এবং তারা আন্দোলনে নেমেছে, রাজপথে নেমেছে, এবং আওয়ামী লীগ কোথাও নেই। এটি তো আওয়ামী লীগের জন্য কি এটি ভালো হয়েছে? অর্থাৎ এর মধ্য দিয়ে অন্য দলেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, যে জোর করে ক্ষমতায় থাকলে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে মানুষ সেটি ভালোভাবে নেয় না, মানুষ রুখে দাঁড়ায়, এবং রুখে দাঁড়াতে গেলে যে দেশের ক্ষতি, অর্থনীতির ক্ষতি, জনসম্পদের ক্ষতি, এবং এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। আপনি যেমন বলছেন, এখনও তো অনিশ্চয়তা যে নির্বাচন কবে হবে, কিভাবে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটা যে প্রতিবেদন দিয়েছে, তাও পুরো প্রতিবেদনটা আমরা জানি না। এটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া উচিত। আপনার সংবিধান সংস্কার কমিশন, সেটাও দিয়ে দেওয়া উচিত। অন্তত যে কমিশন রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে, সরকারের কাছে পেশ করেছে, সেটি কেন জনগণ জানতে পারবে না? আমি মনে করি এটি জনগণের সম্পদ। সেটি নিশ্চয়ই তারা জানাবেন। যখন সংস্কার কিংবা নির্বাচন নিয়ে কথা হয়, রাজনৈতিক দলগুলোর কথা তো বারবার ঘুরে ফিরে আসে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি আজকে একটি অনুষ্ঠানে বলেছেন যে তিনি নির্বাচন নিয়ে বারবার কথা বলছেন দেখে তার বিপক্ষে ব্যাপক সমালোচনা হচ্ছে, ছাত্ররাও সমালোচনা করছেন। তো তিনি আজকে বলেছেন যে এখনই নয়, ন্যূনতম সংস্কার করে নির্বাচন চান তারা। এটি নিয়ে আপনি কি বলতে চান? না, এটি হচ্ছে যে আসলে এটা এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যে ছাত্ররা মনে করে যে তাদের উপেক্ষা করে রাজনৈতিক দলগুলো নির্বাচনের তারিখ এগিয়ে নিতে চায়, যাতে উপেক্ষা করার কথা আসছে। উপেক্ষা করার কথা আসছে এরকম যে রাজনৈতিক দলের তো দেশব্যাপী একটা নেটওয়ার্ক আছে, একটা শক্তি আছে। সেই শক্তি সেইটার শক্তি যদি তারা প্রদর্শন করে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ছাত্র নেতৃত্ব যেসব দাবি, যেসব প্রস্তাব দিয়েছে, সেটি নাকচ হয়ে গেছে বিএনপির বিরোধিতার কারণে। এবং বিএনপি মনে করছে রাজনৈতিক ধারাবাহিকতা থাকা জরুরি। ছাত্ররা নির্বাচনের ক্ষেত্রে যে বিএনপির কথা বলছে, বা বিএনপি তাড়াহুড়ো করছে, বা তাদের সংগঠন আছে, আপনিও বলছেন, এটি কি তারা নিজেদেরকে রাজনীতিতে আরও বেশি সময় পেয়ে নিজেদেরকে পরিণত করার জন্য সময়টা চাচ্ছে? হ্যাঁ, রাজনৈতিক মহলে তো এই আলোচনাটা আছে।
এবং ছাত্র নেতাদের মধ্যে জাতীয় নাগরিক কমিটি তারা তো স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না। তাহলে একটা মুখোমুখি অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এটি আমি মনে করি যে এটি কোনোভাবেই কল্যাণকর নয়, কোনোভাবেই এটি ভালো নয়, ভালো লক্ষণ নয়। এজন্য আলোচনা করা দরকার। এখন আপনি যদি বলছেন যে ছাত্ররা যে প্রস্তাবগুলো দিচ্ছে সেগুলো বিএনপির অবস্থানের কারণে মানে আগের প্রস্তাবগুলো, এখন নির্বাচন যদি আমরা ধরে নিই যে এই বছরই হয়ে গেল, সেক্ষেত্রে ছাত্রদের তো তাহলে এই বিষয়টা নিয়ে বিএনপির মুখোমুখি একটা অবস্থান মুখোমুখি হতে পারে। এটি আসলে কতটুকু ভালো বা কতটুকু খারাপ? নির্বাচনী খারাপ ভালো আমরা ভালোর জন্যই চাই। ধরুন যে কোনো একটি সিদ্ধান্ত ছাত্র, যেমন আপনি জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, বিএনপি তো মনে করছে এটা প্রয়োজন নেই, কিন্তু তারপরও ছাত্র নেতৃত্ব চেয়েছে, আরও কোনো দল চেয়েছে, কোনো মহল চেয়েছে। এক্ষেত্রে একটি ঐকমত্য হয়েছে যে এই ঘোষণাপত্রটা সরকারের পক্ষ থেকেই আসা উচিত, অন্যান্য দলগুলোর সাথে, দল এবং সংগঠনের সাথে আলোচনা করে। তো এটি নাকচটা যেমন এমন ছাত্ররা বলেছে বলেই বিএনপি নাকচ করে দিয়েছে। বিএনপি যে বিষয়টির উপর জোর দিয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা, আর ছাত্ররা বলছে এটি বিপ্লব হয়েছে, সুতরাং সাংবিধানিক ধারাবাহিকতার প্রয়োজন নেই। আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি ছিল তার প্রয়োজন নেই। অন্যান্য অনেক ক্ষেত্রেই তারা কাঠামোগত পরিবর্তন চেয়েছে। বিএনপি বলছে যে সেটি একটা ঝুঁকি তৈরি করবে, একটা দেশে বিশৃঙ্খলা তৈরি করবে। এখন করবে কি করবে না সেটার তো আবার পরীক্ষার বিষয় আছে। সুতরাং আমরা যেটি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার মধ্য দিয়ে করতে পারি, 90-এর গণ অভ্যুত্থানের পরও কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয়েছিল। এর অর্থ না যে এরশাদ পুনর্বাসিত হয়েছিল, স্বৈরাচার পুনর্বাসিত হয়েছিল। সুতরাং গণতন্ত্র হচ্ছে খুবই জটিল, খুবই কঠিন বিষয় এবং চ্যালেঞ্জপূর্ণ সমস্ত রাজনৈতিক দলগুলোর সামনে, যেমন সমগ্র জাতির সামনে। এখন রাজনৈতিক দলগুলো কতটা প্রজ্ঞা, কতটা বিচক্ষণতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। নির্বাচনের তারিখটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে যে একটি রোড ম্যাপ থাকা দরকার, একটা রূপরেখা থাকা দরকার যে আমরা এই তারিখে নির্বাচনটা করতে চাই। এই তারিখে করতে চাইলে তাহলে প্রস্তুতি আছে, যেমন নির্বাচন কমিশন ঘরে ঘরে যে এখন ভোটার তালিকা হালনাগাদ করছে, খুবই ভালো পদক্ষেপ। এটা নির্বাচনের জন্যই তো করছে। এখন কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে না যে কোন নির্বাচন আগে হবে, সেটির সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তী সরকারকে, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে। আপনি কি মনে করেন কিনা এই যে এখন যে বিষয়গুলো মানে খুব বেশি আলোচনায় আসছে, যেমন সংস্কার, নির্বাচন, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, তারপরও আওয়ামী লীগের পতন হয়েছে, তারা যেই কর্মকাণ্ডগুলো বিগত 15-16 বছর করেছে, কিংবা অতি সম্প্রতি যে ঘটনাগুলো, হত্যাকাণ্ডগুলো, কিংবা হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করিয়েছে, তো এই ঘটনাগুলোর আলোচনার কারণে কি আপনি মনে করেন যে আওয়ামী লীগের যে বিভৎস রূপটা এটি একটু চাপা পড়ে যাচ্ছে আলোচনার ক্ষেত্রে? সংস্কার এবং নির্বাচন নিয়ে বিতর্কের কারণে, এই বিতর্কগুলোর কারণে সেগুলো কি একটু চাপা পড়ছে কিনা, মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে কিনা? মানে এটা তো একটি যে মানুষের মধ্যে এখন কোনটি আলোচনা, কিন্তু আমি মনে করি তার চেয়ে বেশি চাপা পড়ছে অন্তর্বর্তী সরকার জনজীবনের সমস্যার সমাধান করতে না পারার কারণে বেশি চাপা পড়ছে। অনেকেই মানুষের মধ্যে এই প্রশ্ন এসেছে যে 5 আগস্ট এই এত বড় গণ অভ্যুত্থান, এত মানুষের প্রাণ জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা কী পেলাম? আমার জনগণের মধ্যে কি স্বস্তি এসেছে, নিরাপত্তা এসেছে? মানুষের নিরাপত্তা তো প্রধান, মানুষের মৌলিক চাহিদা পূরণ প্রধান। তার এগুলো ধরেন যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছে তারা তো ব্যক্তি জীবনে কিন্তু অনেকে সফল, বা এর আগে সরকারের সময় তারা অনেকে বিরোধিতা করতেন বা কথা বলতেন, সাহস করে কথা বলতেন, তারা এসে যখন দায়িত্ব নিলেন তারা কেন পারছেন না? আপনার কি মনে হয়? না, পারছে না। এর মধ্যে মানে অর্থনীতিবিদ এবং অন্যান্য যারা নাগরিক সমাজের প্রতিনিধি, তাদের বক্তব্য বিবৃতিতে আমরা দেখি যে তারা একটা সমন্বয়হীনতা দেখছেন। সরকারের মধ্যে যে টিম ওয়ার্ক থাকা দরকার, এখানে নবীন প্রবীণ আছে, নবীনের উদ্যম এবং প্রবীণের যে অভিজ্ঞতা, এই দুটার মিশেল কেন জানি হচ্ছে না। এটি একটি সরকার কি করতে চায়, কতটা করতে চায়, অর্থনৈতিক নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের যে নীতি ছিল তার থেকে কতটা পরিবর্তন করতে চায়। হ্যাঁ, চুরি, লুটপাট, অর্থ পাচার, এগুলো উদ্ঘাটন করেছে, অপরাধীদের চিহ্নিত করেছে,
এবং মামলা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, খুবই ভালো পদক্ষেপ। কিন্তু অর্থনৈতিক যে কাঠামোটি পরিবর্তন করতে চায় কিনা, অর্থনীতিতে যে দুর্বৃত্তায়ন আছে সেটি কতটা পরিবর্তন করতে চায়, এবং পরিবর্তন করতে চাইলেই হবে না, সেটি পরিবর্তন করার জন্য কি কি নীতি পরিকল্পনা আছে, কি কি তার কর্মসূচি আছে, সেটাও কিন্তু খুব জরুরি। আপনি অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বলছেন, আমরা যদি ধরে নিই যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক দুর্বৃত্তায়নের ক্ষেত্রে আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগের সময় বলা হতো যে সিন্ডিকেট প্রথা, তো এখনও কি সেগুলো ভাঙতে পারছেন এই সরকার নাকি? তো সরকার নীতি নির্ধারক তো বলেন যে সিন্ডিকেট আছে, এবং সিন্ডিকেট তারা সরকার হচ্ছে শক্তিশালী একটা সরকার, একটা এত এত বড় একটা রাজনৈতিক দল পালিয়ে গেল বা শেখ হাসিনা চলে গেলেন, ব্যবসায়ীদের যে বা অর্থনৈতিক যে সিন্ডিকেট সেগুলো ভাঙা যাচ্ছে না? অর্থনীতি হচ্ছে মূল কাঠামো, আসলে মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি। অর্থনীতি, রাজনীতি হচ্ছে উপরিকাঠামো। উপরিকাঠামোটা আপনি যদি ধরুন একটা ঘরের ছাদটা উড়ে চলে গেল, কিন্তু এর ভিত্তিটা, খুঁটিগুলো যদি থেকে যায়, তাহলে কিন্তু আবার ঘর তৈরি করার একটা সম্ভাবনা তৈরি হয়। ধরুন স্বৈরাচারী ব্যবস্থাকে যদি আমরা ঘর হিসেবে তুলনা করি, ঘরের সঙ্গে তুলনা করি, তাহলে কিন্তু সেই প্রশ্নটি আসে। যদি অর্থনীতি, প্রথমত হচ্ছে যে অর্থনীতি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ অনেক অর্থনীতি বলছে, হোসেন জিল্লুর রহমান বলছে যে সরকার কি তাহলে আগের সরকারের পথেই হাঁটছে? যেমন ভ্যাট বাড়ানো হলো, জনগণের এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে, এবং সরকার কিছু কিছু সমালোচনা আমলে নিয়ে কিছু কিছু ভ্যাট প্রত্যাহারও করেছে, মানে বর্ধিত যে হারে ভ্যাট আরোপ করেছিল সেটা প্রত্যাহারও করেছে। কার সাথে আলোচনা করেছে, এটাও তো প্রশ্ন, যেটা আলোচনা করতে হবে, যে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে, ব্যবসায়ীদের সাথে আলোচনা করতে হবে, আপনার নাগরিক সমাজের সাথে আলোচনা করা প্রয়োজন। এখন তো পার্লামেন্ট নাই, আপনি অর্থনীতিবিদদের সাথে আলোচনা করতে পারেন, যারা সরকারের ভিতরে আছে সেই অর্থনীতিবিদ না, সরকারের বাইরে যে অর্থনীতিবিদ আছে, যারা স্বাধীনভাবে চিন্তা করে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে আলোচনা করতে পারেন। এখন গবেষণা প্রতিষ্ঠান থেকে যখন আগের সরকারের সমালোচনা করা হতো, ওই সরকার কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতেন। এই সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না, কিন্তু সেই সমালোচনাকে খুব আমলে দিচ্ছেন বলে মনে হয় না। আপনি এটিকে ভুল হিসেবে দেখছেন? দুর্বলতা হিসেবে, দুর্বলতা। ওকে, সংস্কার নিয়ে কথা হচ্ছে। পুলিশ সংস্কার বা পুলিশের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত, কারণ পুলিশের যে ভূমিকা ছিল আমরা দেখেছি বিগত জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের পোশাক বা বিভিন্ন আরও কয়েকটা বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। এই নিয়ে আলোচনা চলছে, আসলে কি পোশাকের পরিবর্তনে কি পুলিশের চরিত্রের যে পরিবর্তন সেটি কি হবে কিনা? আপনার প্রশ্নের মধ্যেই তো জবাব, যে পোশাক তো বহিরঙ্গ, পোশাক যে কোনো সময় পরিবর্তন করা যায়। কালকে বললো যে কাল অন্য পোশাক থেকে আসেন, অন্য পোশাক পরে আসেন। পোশাক এবং লগো, বাংলাদেশ পুলিশ আনসার আমি জানি না, কিন্তু পুলিশের কথা বলতে পারি একাধিকবার পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের চরিত্র কি পরিবর্তন হয়েছে? আমরা তো দেখলাম যে আদিবাসীদের মিছিলে তারা যেভাবে হামলা চালালো, যেভাবে আক্রমণ করলো, সেটা তো তাদের চরিত্র পরিবর্তনের লক্ষণ নয়। সুতরাং পোশাক পরিবর্তন করতে পারে সরকার চাইলে, করলো। এখন যে প্রশ্নটি এসেছে যে আগের সরকারের লগো ইত্যাদি নানা রকম তারা দলীয় প্রতীককে কাজে লাগানোর চেষ্টা করেছে, কাজে লাগিয়েছে, সে কারণে অন্তর্বর্তী সরকার এটা পরিবর্তন করেছে। এখন আগামী দিনে যখন নির্বাচিত সরকার আসবে, সে যদি আবার পরিবর্তন করে, আরেকটি এটি এই মুহূর্তে অগ্রাধিকার ছিল কিনা, এই প্রশ্নটি এসেছে। কারণ 2 লাখ পুলিশের যে পোশাক পরিবর্তন করতে বিশাল অঙ্কের টাকা প্রয়োজন হবে, সরকারের কাছে তো টাকা নেই। কারণ টাকা নেই বলেই তো ভ্যাট বাড়িয়েছে, টাকা নেই বলেই তো গ্যাসের দাম বাড়াতে চাচ্ছে। সুতরাং সরকারকে তো মিতব্যয়ী হওয়ার কথা। তা পোশাক আজকে পরিবর্তন না করে 6 মাস পরে পরিবর্তন করলে এমন কি ক্ষতি হতো, বা পরিবর্তন করলে পুলিশের এমন কি ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে? আমি মনে করি যে এটি অগ্রাধিকারের ক্ষেত্রে এটি পিছনেই থাকা উচিত ছিল। বরং হ্যাঁ, লগর ক্ষেত্রে কারো আপত্তি থাকতে পারে কোনো কারণ, সেটি যদি আওয়ামী লীগ সরকারের কোনো প্রতীক থেকে থাকে, সে ব্যাপারেই করতে পারে। এবং লগো বদলালে আর পোশাক বদলানো কিন্তু বেশ বড়, বা পোশাকের ক্ষেত্রে, এবং 3টি বাহিনীর পোশাক একই সঙ্গে বদল করা হয়েছে। আপনি দেখুন যে বিজিবি, যেটা আগে বিডিআর ছিল, বিডিআর বিদ্রোহের পর তো পুরো বাহিনীর নাম বদলে দেওয়া হলো। তাতে কি পরিবর্তন হয়েছে?
বিজেপি কি সীমান্তে সুরক্ষা দিতে পারছে? বিজেপি কি সীমান্তে দুর্নীতি বন্ধ করতে পারছে? না, আমরা এখন তো দেখতে পাচ্ছি যে একটা শক্ত অবস্থান, যেটা আমরা অতীত সময় দেখিনি। সেটা তো সরকার নিয়েছে বলে। বিজেপি বাহিনী হিসেবে কতটা নিয়েছে সে প্রশ্ন। এবং বিজেপি তো আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজেও নিয়োগ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারও তাদের নিয়োগ করেছে। এই বিজেপিই তো আওয়ামী লীগ সরকার যে নিরাপত্তার নামে তাদের তো নিয়োগ করেছে। সুতরাং আমি এখানে মানে খুব একটা পরিবর্তন দেখি না, বা এটার প্রয়োজন, এটার অগ্রাধিকারের কোনো কিছু ছিল না। এটি করা উচিত ছিল, মানে এটা যেটা পরে করা যেত সেটি সরকার আগে করছে, আর যেটি আগে করা দরকার সেটি বিলম্বে করছে। অদূরদর্শিতার কারণে এই ঘটনাগুলো। অদূরদর্শিতা বলবো না, অদূরদর্শিতা খুব কঠিন শব্দ। আমি বলতে চাই সরকারের বোঝাপড়ায় চিন্তাভাবনায় হয়তো ঘাটতি আছে। এখন যেই আমরা ঘুরে ফিরে একই আলোচনাগুলো আমাদের বারবার আসছে, খুব হয়তো অতি নিকটেই যেই কমিশনগুলো প্রতিবেদন দিয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আপনার কাছে আমরা আবার আসবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নুরুল হক নূর, সাবেক ভিপি ডাকসু এবং সভাপতি গণ অধিকার পরিষদ। আপনাকে স্বাগত। আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, যে সেই সূত্র ধরে আপনাকে জিজ্ঞেস করি যে এখন তো বিভিন্ন কমিশনগুলো প্রতিবেদন জমা দিচ্ছে, আরও সময় বাড়িয়েছে সংস্কার কমিশনের 15 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধান উপদেষ্টা আপনাদের সঙ্গে বসবেন। এখন আমরা যেরকম একটা মতানৈক্য দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে, আপনিও বলছিলেন আপনার একটা বক্তব্যে আমরা শুনছিলাম যে ঐক্যে ফাটল আপনি দেখতে পাচ্ছেন। তো এই ফাটল যদি থাকে, তাহলে যখন সংস্কারের বিষয়গুলো নিয়ে বসা হবে, সেটি আসলে কতটুকু কার্যকর হতে পারে, বা আপনারা কি চিন্তা করেন সেক্ষেত্রে? ফাটল বা দ্বিমত থাকাটা স্বাভাবিক। সৌরভ ভাইয়ের সাথে কখনোই আমার পুরোপুরি একমত হবে না, কিন্তু সৌরভ ভাইও যেই সমাজে বাস করে, যে রাষ্ট্রে বাস করে, আমরা একই সমাজ এবং রাষ্ট্রে বাস করি। কাজে তার এবং আমার চাওয়া পাওয়ার চেয়ে সমাজ এবং রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে তার চাওয়া পাওয়াটা যদি আমরা কমাইয়া সমাজ রাষ্ট্রের চাওয়া পাওয়াটাকে প্রাধান্য দিয়ে যতক্ষণ জায়গায় পৌঁছেছি, ওইটাই আমাদের লক্ষ্য। কিন্তু সমাজ রাষ্ট্রের আকাঙ্ক্ষা আপনি আলাদা কিভাবে করবেন? ছাত্ররা চাচ্ছে প্রোক্লেমেশন, আপনারা চাচ্ছেন না। তারা একটা চাচ্ছে, তারা রাষ্ট্রপতির অপসারণ চায়, আপনারা চান না। তো সেটাতে জনগণ কিভাবে আসলে নিজের মেধা বৃত্তিকে কাজে লাগাবে? না, এখানে আমরা বলছি যে জাস্ট বোঝায়, মানে এই বিষয়টা বোঝানোর জন্য আমাদের মধ্যে বহু পদ বহুমত আছে, এটা থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু এখন এই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের, সেইখানে নির্বাচন পদ্ধতি কি হবে, সংখ্যানুপাতিক নাকি বিদ্যমান সিস্টেম? এখানে কি আমরা অধিকাংশ বলছি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ, আবার কেউ কেউ বলছে যে এটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে হচ্ছে প্রপোর্শনেটটা হবে। তো আমি বলছি এইখানে অন্তত একটা ঐক্যমতে পৌঁছাতে হবে, কাছাকাছি ঐক্যমতে। সেই জায়গা থেকে সংস্কার প্রশ্নে যতটুকু ঐক্যমতে পৌঁছানো যায়, সরকার আলোচনা করে, যেটা প্রধান উপদেষ্টার ঘোষণা হয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, অন্যান্য কমিশনের চেয়ারম্যানরা সদস্য হবেন এবং তারা সহ এই প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন এবং সেখানে সংযোজন বিয়োজন করি ঐক্যমতের ভিত্তিতে যতটুকু করতে পারে। প্রধান উপদেষ্টা বারবার আমাদের সাথে আলাপ আলোচনায় বলেছে যে এই ঐক্যই আমাদের এই সরকারের জন্ম হয়েছে ঐক্যে, এই ঐক্যের মধ্যে দিয়ে আমি যতদিন থাকতে পারি থাকবো, যতটুকু করতে পারি করব। তার মানে তিনি কিন্তু ঐক্যমতের উপরে জোর দিয়েছেন। এখন আপনি ওই রাষ্ট্রপতির অপসারণ, সংবিধানের সংস্কার কিংবা প্রোক্লামেশন নিয়ে যেটা বলেছেন, এইখানে ছাত্র নেতৃবৃন্দের কিছু অদূরদর্শিতা এবং ম্যাচুরিটির অভাবের কারণে হচ্ছে এইখানকার এই বিভাজনটা এবং অনৈক্যটা তৈরি হয়েছে। আমি যেটা বলবো, যতই আমরা একটা বিপ্লবের কথা বলি না কেন, বিপ্লবী সরকার কিংবা বিপ্লবের বৈশিষ্ট্য আর গণ অভ্যুত্থানের সরকার কিংবা গণ অভ্যুত্থানের বৈশিষ্ট্য এক না। কেন একটা কর্তৃত্ববাদী শাসন ছিল, সরকার ছিল, অত্যাচারী সরকার, তার বিরুদ্ধে মানুষের প্রচণ্ড রকমের ঘৃণা এবং অপছন্দ ছিল এবং ক্রমাগত অত্যাচার নির্যাতনের মাত্রাটা যখন অতিক্রম করেছে ছাত্রদের আন্দোলনে, সেটার কারণে মানুষ রাজপথে নেমেছে এবং একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখন এই গণ অভ্যুত্থানের পরে যে প্রক্রিয়াই হোক, ইউনূস সরকার শপথ নিয়েছেন এই বিগত সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতির হাতে। তো এটা যদি একটা বিপ্লবী সরকার হতো, তখন অনেক কিছু করা যেত নিয়ম নীতি তোয়াক্কা না করে। যেহেতু ওই সাংবিধানিক প্রক্রিয়ার শপথ নিয়েই সরকার একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, এমনকি আমাদের এই আন্দোলনের যারা আইকনিক ফিগার ছাত্ররা, তারা তো বলে নাই যে না আমরা এই রাষ্ট্রপতির কাছে শপথ নিব না, তারাও কিন্তু তাদের সাথে শপথ নিয়েছে। সুতরাং বাংলাদেশের মতো একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির জায়গায় অবস্থিত একটা দেশ এবং এই ক্রাইসিসে আমাদের প্রতিবেশী অন্যান্য দেশের
বাংলাদেশের প্রতি দৃষ্টি, সামগ্রিক বিচার বিশ্লেষণ করে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করতে হয়। আমরা যদি রাষ্ট্রপতি কেউ কিংবা সংবিধান হঠাৎ করে স্থগিত করে দিতে চাই, সেই ক্ষেত্রে আবার আরও দেশের মধ্যে অস্থিরতা কিংবা আপনি কি মনে করেন কিনা যে এই যে আপনি বলছেন যে তারা প্রথমে বলেনি পরবর্তীতে বলছে, এবং আপনি বলছিলেন যে তাদের অদূরদর্শিতার কথা বলছিলেন, আপনি কি মনে করেন কিনা তাদেরকে কেউ মিসগাইড করছে বা গাইড করার চেষ্টা করছে, তারা সেই কথা শুনছে? সেটা আমি জানি না, যদিও তারা অনেকে আমার সরাসরি বলতে গেলে শীর্ষ সহকর্মী, একসাথে কাজ করেছি, আমার মোস্ট জুনিয়র অনেকে, কিন্তু এখন তাদের কার্যক্রমের সাথে আমি খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত নাই। দেখা সাক্ষাৎ হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু খুব বেশি পরামর্শের জায়গাটাতে আমি যদি আপনার শীর্ষ আপনি খোঁজ খবর রাখেন না তারা কি করছে না এখন এটা সম্পর্ক শীর্ষতে অনেক সময় গুরুর চেয়ে বড় হয়ে যায়। না সেটা হতে পারে, সেটা হতে পারে। না, গুরু মারা শিষ্য না। দর্শক আমাদের আলোচনা চলবে, যুক্ত থাকুন চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউবে। জি, আমরা যেটা বলছিলাম ওই আপনার প্রথম প্রশ্নটা আমি শেষ করার জায়গা থেকে, যে এই রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তখন দেশে আবার আরেকটা অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা ছিল, যেই কারণে যারা রাষ্ট্র পরিচালনা করেছে কিংবা সিনিয়র সিটিজেন বলেন, এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান বলেন, তারা বলেছে যে এই মুহূর্তে এটা সঠিক পদক্ষেপ হবে না। ওই মতনৈক্যের জায়গা থেকে এটা হয় নাই। শেষ পর্যন্ত ছাত্ররাও কিন্তু সরে এসেছে। ছাত্ররা যদি ধারাবাহিক আন্দোলনই চালাতো, কনভিন্স না হয়, তখন পরিস্থিতি কিন্তু অন্যরকম হতো। ঠিক একইভাবে সংবিধানের কথা, এখন ধরেন পলিটিক্যাল ডায়ালগের জায়গা থেকে আমরা যদি বলি যে এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, এটা কোনো এই মুহূর্তের কাজে লাগছে না, সংবিধানটা কিন্তু ৭২-এর সংবিধান এখন আর না। এই সংবিধান ১৭ বার সংশোধন হয়েছে, সময়ের প্রয়োজনে অনেক কিছু সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, কিছু সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে গিয়েছে। তারপরেও আমি যেটা মনে করি যে একটা গণঅভ্যুত্থানের পরে একটা নতুন সংবিধানের কথা ভাবা যায়। একটা নতুন কনস্টিটিউশন লিখলেও হয়তো পুরানো কনস্টিটিউশনের 70-80% কন্টেন্ট উইল বি সেম, সেটাও ঠিক, কিন্তু তারপরেও এই স্পিডটাকে সামনে নিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য কিছু পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে, যেই ছাত্ররা ৫ই অগস্টের পূর্বে ছিল সকলের কাছে বীর, কিংবা জাতীয় ঐক্যের সেন্টার, কিংবা সকলের কাছে আন্দোলন সংগ্রামের প্রাণপুরুষ, এই পট পরিবর্তনের পরে যখন ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন কিংবা রাজনৈতিক দিকে ধাবিত হচ্ছে, তখন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। তখন আর তারা সহযোগী ভাবছে না, যেটা ৫ই অগস্টের পূর্বে হাসিনার পতনের প্রশ্নে সবাই সহযোগী ভেবেছিল, যে না আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য এক, ফ্যাসিস্ট হাসিনার পতন। এখানে আমার একটা প্রশ্ন আছে, যেমন আপনি বলছিলেন যে যখন হাসিনার পতনের প্রশ্নে আপনারা এক হয়েছেন সবাই, এর আগেও যদি আমরা দেখি ৭১ কিংবা তারপর ৯০-এর গণঅভ্যুত্থান, এই সকল সময় কিন্তু ক্রাইসিসে, জাতির ক্রাইসিসে সবাই এক হয়। যখনই একটা পতন হয় বা কিছু একটা আমাদের অর্জন সামনে আসে, তখনই আমরা আলাদা হয়ে যাই। এই আলাদা হওয়াটা কি আমাদেরকে আসলে জাতি হিসেবে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কিনা? আপনারা ক্ষমতার দ্বন্দ্বের কারণে আপনারা আলাদা হয়ে যান, তখন দেশ পিছিয়ে যায় কিনা? না, এটা প্রকৃত হচ্ছে আমরা একটা নিজেকে উদার, প্রগতিশীল মাইন্ডেড উপস্থাপন করতে আমরা কিছু বলতে পারি, কিন্তু এটা বাস্তবতা। মানুষের মধ্যে সংকটে ঐক্য তৈরি হয়, আবার যেটা বলে দুঃসময়ে ইউনিটি বাড়ে, বন্ধুত্ব বাড়ে, সুসময়ে কিছুটা ফাটল ধরে, দূরত্ব ধরে। এইটা আমি মনে করি দুনিয়ার একটা নেচার এবং মানুষের একটা কমন ক্যারেক্টার। তবে কিন্তু আমাদের দেশের মতো এত বেশি সেটা না। এখানে ঠিক এখানে যে বিষয়টি জরুরি সেটা হচ্ছে, গণতন্ত্র যদি কাজ করত, মানে গণতান্ত্রিক ব্যবস্থা, তাহলে কিন্তু এই মতভেদ বা অনৈক্য খুব বড় সমস্যা হয়ে দাঁড়াতো না। যেহেতু গণতন্ত্র কাজ করেনি, যেমন ধরেন ৯১-এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো বিএনপি। এখন বিএনপিকে যদি আওয়ামী লীগ মেনে নিত, অথবা বিএনপিও যদি বিরোধী দল হিসেবে তাকে যথাযথ মর্যাদা দিত, একসঙ্গে চলার তাদের চেষ্টা থাকতো, তাহলে এই যে রাজনীতিতে যত অঘটন ঘটেছে, এটা হয়তো ঘটতো না। এটি শুধু ৯১ না, ৯৬ এবং ২০০৮ও ২০০৮-এ যে জনপ্রিয়তা নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন, কেউ ভাবেনি যে তার এই করুণ পরিণতি হবে। এটি কিন্তু তিনি নিজে তৈরি করেছেন যে জোর করে ক্ষমতায় থাকার জন্যে। আমাদের একটা দ্বিদলীয় ব্যবস্থা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল ৯১ থেকে ২০০৮ পর্যন্ত, যে একবার বিএনপি, একবার আওয়ামী লীগ বা তাদের সহযোগী সহ। কিন্তু ১৪তে এই পথটা রুদ্ধ করে দিল, মানে ১১-র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এখন হচ্ছে, তার মানে হচ্ছে গণতান্ত্রিক যে ব্যবস্থা, গণতান্ত্রিক যে আইন কানুন, গণতন্ত্রের যে সংসদের ভূমিকা, বিচার বিভাগের ভূমিকা, নির্বাহী বিভাগের ভূমিকা আলাদা করা, সেটি একাকার করে ফেলছিল। ভবিষ্যতে এই যে আজকে ধরুন
নূর হক নূরের তার পার্টি চান, তার পার্টি সহ অনেক পার্টি চায় আনুপাতিক হারে ভোট হোক। বিএনপি বা আরও দুই একটি দল চায় আনুপাতিক হারে ভোট না হোক, এক ভোট এক মাথায় এক ভোট এই পদ্ধতিতে ভোট হোক। তাতে ধরেন এটি এখন যেটি সংবিধান নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাব, তাতে ওই এক মাথায় এক ভোট অর্থাৎ ওয়েস্টমিনিস্টার সিস্টেম, আমরা যে ব্রিটিশ পদ্ধতি নির্বাচন ব্যবস্থা এতদিন অনুসরণ করে আসছি, সেটি এক ধরনের প্রস্তাব দিয়েছে। এবং উচ্চকক্ষে যেটি নূর হক নূর বললেন যে উচ্চকক্ষে তারা আনুপাতিক বলেছে। এখন পরে দায়িত্ব হবে কি, এখন ধরুন বিএনপি ক্ষমতায় আসলো, এখন বিএনপি ক্ষমতায় আসলে যদি মনে করে যে অন্য কারো কিছু বলার থাকে না, জনগণ আমাদের ভোট দিয়েছে, সুতরাং এই 5 বছর আমরা আমাদের মতো দেশ চালাবো, যেটি হচ্ছে বড় সমস্যা। আর যদি এমন থাকে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এবার বিএনপি তার মতকে প্রতিষ্ঠা করতে পারলেও অন্য সব দল যদি একমত হয়, এই আনুপাতিক ভোটই হচ্ছে বাংলাদেশের জন্য কল্যাণকর, জরুরি, গুরুত্বপূর্ণ, তাহলে পরবর্তী নির্বাচনে হয়তো অন্য দল এসে সেটি পরিবর্তন করতে পারবে, বদলাতে পারবে। কিন্তু এই বদলানোর সুযোগটা হচ্ছে, তাহলে এই সংঘাত হয় না, তাহলে এই আমরা যেটাকে মতানৈক্য বলি, সেটা ঐক্যে ফাটল ধরার পথে যায় না। আমরা এ কারণেই বলি যে আলোচনাটা আরও বেশি হওয়া উচিত। রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যে আলোচনা কয়েক দফা আলোচনা হয়েছে, খুবই কিন্তু এটি আনুষ্ঠানিকতা, মানে এখানে রাজনৈতিক দলগুলো মন খুলে কথা বলতে পারেনি, বলার সুযোগও ছিল না। আপনি একটা আধ ঘন্টার বা 2 ঘন্টার বৈঠকে যদি 15টি দল থাকে, তা 15টি দল যদি 10 মিনিট করে বলে, তাহলে তো 2 ঘন্টার সময় পাওয়া যায় না। আমরা একটু জিজ্ঞেস করি নূরকে। নূর, মানে কথা বলার সুযোগ পাচ্ছেন কতটুকু বলছেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি। আনুপাতিক পদ্ধতির যে বিষয়টি জনাব সোহরাব হাসান তুলে এনেছেন, আপনারা আনুপাতিক পদ্ধতি চাচ্ছেন কেন, বা এটার সুফল জনগণ কীভাবে, আপনারাই বা কীভাবে পাবেন? আপনার এর আগেরও পূর্বের যে একটু অসমাপ্ত উত্তর ছিল, সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই বিভাজন দ্বিমতের পাশাপাশি এখনকার প্রেক্ষাপটে রাজনীতিতে কিংবা রাষ্ট্র গঠনে আমরা যতটুকু পলিটিক্যাল ঐক্যমত তৈরি করতে পারি, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে দেশের প্রশ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে খুব বেশি বিভাজন আমাদের কাম্য না। তো সেক্ষেত্রে আমি অনেকগুলো বক্তব্য বলেছি, আমি ব্যক্তিগতভাবে, এবং আমার মনে হয় যে আমার মতো অনেক মানুষ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জ্ঞানী গুণী ইউনূস স্যারের সরকারের প্রতি যে এক্সপেকটেশন ছিল, সেটাতে 5 মাসে বড় রকমের একটা ধাক্কা খেয়েছে। তার ধার কাজ দিয়েও সরকার হাঁটতে পারছে বলে আমার মনে হয় না। কারণ 5 মাসে এখন পর্যন্ত ডিপ্লোম্যাটিক এলাকায় যখন মিশনগুলোর সামনে আর্মির গাড়ি থাকে, তখন কিন্তু এটা ইন্টারন্যাশনাল মেসেজ দেয় বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কতটুকু দুর্বল। বাজার ব্যবস্থার কথা বলি কিংবা প্রশাসনের একটা শৃঙ্খলা আনার কথা বলি, 5 মাসে এই জায়গাগুলোতে এখন পর্যন্ত খুব বেশি সাকসেস হয় নাই। না, কিন্তু শৃঙ্খলার কথা বলছেন, বা আপনারা বলছেন যে প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা, ফ্যাসিবাদের দোসররা আছে, তা আবার সেই একই দাবি যখন ছাত্ররা করছে, তখন আপনারা আবার বিরোধিতা করছেন। না, দোসর না, সবাইকে এইভাবে আবার আপনি ঢালাওভাবে, আমরা যদি সবাইকে দোসর আংশিকও যদি ধরি তাদের কথা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে লোম বাঁচলে কম্বল থাকবে না। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যেই সরকার গভর্নমেন্টে থাকে, সমস্ত গভর্নমেন্ট অফিসিয়াল, এমনকি আপনার মিডিয়া চ্যানেল, ব্যবসায়ী কমিউনিটি ওই গভর্নমেন্টের সাথে লাইন করেই কিন্তু তার ব্যবসা বাণিজ্য আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করতে হয়। এখন এর মধ্যে দেখতে হবে যে যারা অপরাধী কিনা, যারা অতিরিক্ত, যারা দলবাজি কিংবা বলা চলে একেবারে গুরুতর অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু ছোটোখাটো অপরাধ, ছোটোখাটো ইনভলভমেন্টে যদি আপনি সব স্যাক করেন, তাহলে তো প্রশাসন চালাইতে পারবেন। এই সরকার এসে কোনো ডিসিএসপি বানাইতে পারে নাই তো, পুরনো প্রশাসন দিয়ে চালাতো। কিন্তু যারা নিয়ন্ত্রণ করছে স্টিয়ারিংয়ে, তারা কতটুকু পারছে সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করছি। আর আনুপাতিক হারে নির্বাচন, বিশেষ করে আমরা মনে করি এটা আগামীর বাংলাদেশের ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা করতে পারে, যেখানে সব দলের, সব মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। পার্লামেন্ট একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট হবে, একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হবে। কোনো একক দলের আধিপত্য থাকবে না। একক দলের আধিপত্য থেকেই কিন্তু ওই রাষ্ট্র ক্ষমতার মোহ তাদের মধ্যে পেয়ে বসে এবং এই ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব তৈরি হয়। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য আমরা আনুপাতিক হারে নির্বাচন। ধরেন ছোট যে দলগুলো আমরা দেখি যে তারা বিভিন্ন উপনির্বাচন বা নির্বাচনে অংশগ্রহণ করে, সেই অর্থে ফলাফলটা আমরা ভালো করতে দেখি না, তো তাদের আসলে এই ক্ষেত্রে কতটুকু লাভ হবে? না, এইটা আমি যদি ধরি যে বিশেষ করে আপনি এই 2000
মানে 90-এর পরের রাজনীতির প্যাটার্ন কিংবা 71-এর পরের রাজনৈতিক প্যাটার্ন এবং এই 2024-এর গণ আন্দোলনের পরের রাজনীতির প্যাটার্নটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখন মানুষের সাইকোলজি, চিন্তা, চেতনা, সামাজিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন হয়েছে এবং বিশেষ করে এই গণ অভ্যুত্থান আপনি দেখেন এই গতানুগতিক রাজনীতির বাইরে এই যে এখন ছাত্রদের রাজনীতিকে কেন্দ্র করে একটা নতুন বলয় তৈরি হয়েছে, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যে তারা পলিটিক্যালি কনসাস এবং তারা রাজনীতি করতে চায়। আমরা এই ধরনের কর্তৃত্ববাদী রেজিমের মধ্যেও ছাত্র সংগঠন থেকে একটা রাজনৈতিক দল তৈরি করলাম এবং আজকে এই 7-8 বছর স্রোতের বিপরীতে উইদাউট কোনো মিলিটারি অ্যাসিস্ট্যান্স, যেটা বলে ডিজিএফআই কিংবা আর্মির পৃষ্ঠপোষকতা, গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা, ওগুলো ছাড়াই কিন্তু একটা পলিটিক্যাল পার্টি মোটামুটি একটা ছোটোখাটো সম্ভাবনা আমরা তৈরি করছি, আমরা কিন্তু কাজ করতেছি। তো এই যে আমরা যে জনগণকে বা সাধারণ মানুষদের মধ্যে একটা শ্রেণীকে রাজনীতিতে সম্পৃক্ত করলাম। আপনি ডিজিএফআই এর কথাটা উল্লেখ করছেন, তো এখন যারা আছে আপনি কি মানে ধারণা করছেন যে তারা সহায়তা পাচ্ছে বা এরকম মনে হচ্ছে কিনা? কিছুটা গভর্নমেন্টের ফ্যাসিলিটিস পাচ্ছে, বিকজ তাদের তো প্রতিনিধি বা তাদের তো গভর্নমেন্টের একটা অংশীদার। বিপরীত দিকে আমি যদি বলছি, আমরা যখন থেকে শুরু করেছি 2018, আমাদের কিন্তু এন্টি গভর্নমেন্ট মুভমেন্ট থেকেই তো জন্ম। কাজে আমাদের তো ওই গভর্নমেন্টের সাথে এনগেজ হওয়া কিংবা এজেন্সি প্যাট্রোনেজের ওই সুযোগটা আমাদের ছিল না, কিন্তু আমরা বলছি আমরা উঠে এসেছি। তারপরে এখন ছাত্ররা বা নতুনদের একটা রাজনৈতিক আপনার নেটওয়ার্ক তৈরি হচ্ছে এই প্রতিষ্ঠিত এবং গতানুগতিক রাজনীতির বাইরে। তো সেই ক্ষেত্রে এই আগামীর নির্বাচনের রাজনীতিতে এটাও একটা মেরুকরণ হবে, এটা একটা ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে 10 বছর আগে লোকাল ইলেকশনে ছোট দলগুলোর ভোটের রেশিও কী ছিল কিংবা কোন জায়গায় কি জয়লাভ করেছে, সেই চিত্রে এখন সম্পূর্ণ ভিন্ন হবে। বিশেষ করে এখন তো পত্রপত্রিকার জরিপ, মানুষের মতামতে যেটা দেখতেছি যে বেশিরভাগ মানুষ চায় এই সরকার বাংলাদেশের নির্বাচনে একটা আমূল পরিবর্তন আনুক। জাতীয় নির্বাচন আগে, স্থানীয় নির্বাচনটাও তারা দেখ। সেদিন দেশের সমস্ত টপ পত্রিকার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে 65% মানুষ জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চায়, তরুণ নেতৃত্ব সৃষ্টি করার জন্য, শিক্ষার্থীদের একটা সুষ্ঠু পরিবেশ ক্যাম্পাসে দেওয়ার জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু, চাকসু, রাকসু ইলেকশনগুলো চায়। এই ইলেকশনগুলো যদি হয় আগামী রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি হবে। কিন্তু এইখানেই হচ্ছে আমাদের প্রশ্নটা, ইস্টাবলিশমেন্ট এটা অ্যালাউ করবে কিনা জাতীয় নির্বাচন আগে লোকাল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচন হয় কিনা আমরা জানি না, তবে আমরা এটার পক্ষে আছি এবং এটা হওয়া উচিত, সেটা দাবিতেই কিন্তু আমাদের অবস্থান আছে। যদি হয় তাহলে আপনার এই যে মন্তব্য এটার অনেক পরিবর্তন দেখতে পাবেন। আমরা একটু জনাব সোহরাব হাসানের কাছে যেতে চাই। জনাব সোহরাব হাসান, যে নুরুল হক যে প্রশ্নটি তুললেন যে উপজেলা যে পরিষদ নির্বাচনগুলো কিংবা ডাকসু, রাকসু নির্বাচন, সেগুলোকে আসলে আপনি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা জাতীয় নির্বাচনের আগে হবার ক্ষেত্রে? না, সম্ভাবনা তো এটা নির্ভর করবে যারা নির্বাচন পরিচালনা করবেন বা নির্বাচন তদারক করবেন, আপনি সামগ্রিক দিক দেখে এবং রাজনৈতিক দল। কিন্তু আমার আশঙ্কা যে এক্ষেত্রেও বিএনপির অবস্থানই হয়তো স্বীকৃত হবে। মানে বিএনপি যদি না চায় যে জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন, সেটি হয়তো গ্রাহ্য হবে না বা এই সরকার সেটি করতে সাহস পাবে না। আপনি অন্তর্বর্তী এই যে যতগুলো কমিশন দিয়েছে, কমিশনের আপনি সুপারিশগুলো যে দেখেন, তার মধ্যে একটা বিএনপি কি চায় কি চায় না এরকম একটি কিন্তু দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। অর্থাৎ বিএনপি যেটা চায় না বা সরাসরি বিরোধিতা করে এরকম কোনো সুপারিশ তারা করে। আনুপাতিক পদ্ধতিও বিএনপি চায় না, তাহলে আনুপাতিক এটাও হবে না। না, কিন্তু সেটাই বলছি, আজকে ধরেন আনুপাতিক হলো না, কিন্তু আগামী সংসদে বা আগামী 5 বছর 10 বছর পরে এটা হতে পারে। জনগণ যদি চায় সেই পথটা যাতে রুদ্ধ না হয়। বিএনপি যেমন এবার হলো না, কিন্তু বিএনপি যখন জনমতের কাছে নথি স্বীকার করে, যে জনমত যদি এটি চায়, সেটা নানাভাবেই এটা বোঝা যায়। আর সবচেয়ে হলো যেটি নূর খুব সুন্দরভাবে বললেন যে এই 5.5 মাসে সরকার যেখানে এসে ঠেকেছে, বলবো যে সেটি জনগণকে কোনো আশা দিতে পারছে না। মানে সুতরাং নির্বাচন সংস্কার এখন কিন্তু মানে এই যে ডিলেমা, এই যে আমরা টানাপোড়েন, এটা তো হওয়ার কথা না। সরকার সিদ্ধান্ত বা সবার মতামত নিয়ে একটা এ ব্যাপারে দৃঢ় একটা অবস্থান থাকবে, কিন্তু কোনো ক্ষেত্রেই সরকারের দৃঢ় অবস্থান আমরা দেখি না। আর সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে, এক ধরনের নিস্পৃহতাও আছে, যে কোনো ব্যাপারেই তারা মানে শক্ত ভূমিকা নিতে পারছে না। যে বিষয়টা হবে, আপনি যেটা বললেন স্থানীয় সরকার নির্বাচন, এখন স্থানীয় সরকার নির্বাচনে আর বিপদও আছে এই মুহূর্তে। মানে এই বাস্তবতায় যেটি নূর বললেন, বিপদটা হচ্ছে
জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনি ফ্যাসিবাদকে যেভাবে মানে বা সাবেক স্বৈরতান্ত্রিক সরকারের বা দোসরদের বা এই সরকারের কলাকুশলীদের যেভাবে আপনি চিহ্নিত করতে পারবেন, স্থানীয় পর্যায়ে কিন্তু সেটি পারা কঠিন হবে। সেক্ষেত্রে আরেকটি সংখ্যা থেকে যাবে যে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে স্থানীয় সরকার পর নির্বাচন আগে হলে। আপনি কি একমত কিনা একই বিষয়ে? এখন আমার মনে হয় যে অন্তত ধরেন এই পরিস্থিতিতে আওয়ামী লীগের যারা অপকর্মের সাথে জড়িত ছিল এবং বিশেষ করে গত 15 বছর ক্ষমতার অপব্যবহার করে ভিন্ন মত বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা এলাকায় উৎপাত করেছেন, তাদের অধিকাংশই কিন্তু এখন এলাকা ছাড়া, মামলা হইলেও এলাকা ছাড়া, না হইলে ভয়ে এলাকা ছাড়া। এদের বাইরে যারা কিন্তু সবাই তো দেশ ছেড়ে চলে যায়নি, দেশে তো আছে। আমার ব্যক্তিগত যেটা অভিমত, আমরা যখন একটা নতুন বাংলাদেশের কথা বলছি, রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের কথা বলছি, প্রধান দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ছিল। একটা মানুষ যারা বিএনপি করতো না, তাদের তো একটা পার্টিকে সাপোর্ট করতে হতো, বড় পার্টি হিসেবে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো, কিন্তু সবাই কিন্তু ওই ক্রিমিনাল অফেন্সে কিংবা ওই ক্রাইমে ইনভলভ ছিল না। সেক্ষেত্রে এই যে নিরীহ গোছের বা সাধারণ আওয়ামী লীগের, আমি মনে করি তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত, ভোটেও দাঁড়ানোর ইয়েটা থাকা উচিত। সেক্ষেত্রে যাদের নামে মামলা হয় নাই সাধারণ, আর তারা আমার মনে হয় না যে আওয়ামী লীগের গণহত্যার দায় নিয়ে তারা আওয়ামী লীগ করবে, তারা নিশ্চয়ই হয় বিএনপিতে যাবে কেউ কিংবা অন্য পার্টি করবে। সেক্ষেত্রে আমার সেটাকে খুব বেশি প্রতিবন্ধকতা আমি দেখি না, এবং সেটা খুব বেশি লোকাল ইলেকশনে খুব ভালো তারা করতে পারবে। বিশেষ করে তারা তো চেনে মানুষ না এই লোকটা আওয়ামী লীগ ঘেঁষা, সে এই পরিস্থিতির পরে তাদেরকে জনগণ ভোট দিবে এটা আমি বিশ্বাস করতে পারছি না। তবে কিছু জায়গায় ন্যাশনাল ইলেকশনের ক্ষেত্রে ধরেন গোপালগঞ্জের মতো জায়গা কিংবা এরকমের কিছু জায়গায় হতে পারে, কিন্তু সেটা নাম্বারটা খুব বেশি হবে না। কিন্তু আপনি এই বিষয়ে যদি আমি বলি যে আপনারা যে আনুপাতিক পদ্ধতি চাচ্ছেন, সেখানে আপনি বলছেন যে যারা আওয়ামী লীগের মানে এই যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোতে তারা অংশগ্রহণ করেনি বা ভূমিকা রাখেনি, তারা ভোট দিতে পারবে, তাদের অধিকার আছে আপনি বলছেন। আনুপাতিক পদ্ধতি নির্বাচন হলে এক্ষেত্রে তো এই ভোটগুলোতে ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে আপনাদের লাভ কী হবে? না, জাতীয় নির্বাচনের প্রশ্নে তো আমরা পরিষ্কারভাবে বলছি যে আমরা তো জার্মানির চেয়ে বেশি, তারা নিশ্চয়ই নুরুল হক নুরের দলকে ভোট দিবে না বা বিএনপিকে ভোট দিবে না। না, কিন্তু আমরা বলছি যে আওয়ামী লীগের মানে নির্বাচনী তো অংশগ্রহণের সুযোগ থাকা উচিত না রাজনীতিতে। সেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ তারও পরের কথা, কারণ বলছে আমরা তো জার্মানির চেয়ে বেশি উদাহরণ না। জার্মানিতেও নাৎসিরা নিষিদ্ধ হয়েছে, ইটালিতেও মুসলিনের পার্টির নিষিদ্ধ হয়েছে। তো আওয়ামী লীগ বাংলাদেশে এই রকমের জঘন্য বর্বর গণহত্যা চালানোর পরেও এবং এইরকম একটা চেঞ্জের পরেও যদি আওয়ামী লীগ রাজনীতিতে সুযোগ পায় বা এখানে রাজনীতি করে, তাহলে কেন এই ছাত্ররা জীবন দিতে গেল, কেন আমরা লড়াই করতে গেলাম? এখানে এই বড় বড় লোকেদের যেটা বলে এমপি মন্ত্রী আমলা অমুক তমুক, তাদের ছেলে মেয়ে বউ বাচ্চারা রক্ত দেয় না। এই রক্তটা সাধারণ মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, তরুণরা দিয়েছে। তারা দিয়েছে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, যে এই পরিস্থিতির অবসান ঘটানোর জন্য বাংলাদেশের বিদ্যমান সিস্টেমে সেখানে আওয়ামী লীগ যদি রাজনীতির সুযোগ পায়, আওয়ামী লীগ উইদিন 10 ইয়ার্স মধ্যে ব্যাক করবে। কারণ বাংলাদেশে যেটা 5 বছর পরপরই ক্ষমতার পরিবর্তন হয়েছে, কারণ যারাই ক্ষমতায় যায় তাদের কর্মকাণ্ড এতটা জনগণের বিরুদ্ধে চলে যায়, শেষ পর্যন্ত জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। তাহলে এখন এইখানে আওয়ামী লীগ যদি রাজনীতিতে নিষিদ্ধ না হয়, তাহলে তো আওয়ামী লীগ আবার এসে যে আমরা আন্দোলন করলাম, পরবর্তীতে আমাদের বিরুদ্ধে মামলা হবে। তাহলে আমরা আন্দোলন করলাম কি আওয়ামী লীগকে সরাই আরেকজনকে ক্ষমতায় বসানোর জন্য? এই ক্ষেত্রে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো এখন একটা সুবিধাবাদী অবস্থা নিচ্ছে, বড় বড় রাজনৈতিক দল, যে না আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে পারি না বা নিষিদ্ধের পক্ষে না, এই কথা বলে ওই আওয়ামী লীগের ভোটগুলো টানার চেষ্টা করছেন। এটা স্পষ্টতই এই আন্দোলনের সাথে প্রতারণা এবং এই আন্দোলনের স্পিরিটের বিপরীত। এই সুবিধাবাদী যে সমস্ত রাজনৈতিক দলগুলো অবস্থান নিচ্ছেন, তাদের চেহারা জনগণের সামনে পরিষ্কার হচ্ছে। এবং এই জন্য বলছি যে আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচন আগে অনেক মেরুকরণ দেখতে পাবেন। প্রয়োজনে আমরা এই ফ্যাসিবাদের একেবারেই যারা আদর্শিকভাবে বিরুদ্ধে, তাদেরকে নিয়ে আমরা নতুন জোট করব। যারা ফ্যাসিবাদকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করবেন কিংবা পুনর্বাসনের সুযোগ করে দিবেন, আপনি তো বলছেন যে আওয়ামী লীগের নিরীহ ভোটার যারা, তাদের ভোটও আপনারা চান বা বিভিন্ন দলে চলে আসতে পারে। এখানে আওয়ামী লীগের তো গ্রামগঞ্জ পর্যন্ত একটা সাপোর্টার গ্রুপ ছিল, সবাই তো কিলার, মার্ডারার, সন্ত্রাসী, ভোট কেন্দ্র দখল করে আপনি তাদের ভোটও চাবেন, আবার যদি মানে একদম বিরোধীদের নিয়ে আমি তাদের ভোট চাই না। আমি বলছি এই লোকগুলোর রাজনীতি তারা করবে, তাদের তো ফ্রিডম আছে, ইন্ডিভিজুয়াল রাজনীতি তারা করবে, কিন্তু আওয়ামী লীগের নামে এইটা তো একটা গণহত্যাকারী দল। যদি আওয়ামী লীগ জামাতকে যদি নিষিদ্ধ করতে পারে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের কারণে,
তাহলে তো আওয়ামী লীগ তো তার আইন অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। না, কিন্তু নোট সেক্ষেত্রে জামাতকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে সেটাকে তো মানুষ সমর্থন করেনি, এবং সেটা মানুষ গ্রহণ করেনি, যে কারণে আজকে জামাত রাজনীতিতে সক্রিয়। আর জামাত ৭১-এর গণহত্যার সরাসরি অংশ নিয়ে যদি জামাত রাজনীতি করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? এই প্রশ্ন তো না, জামাতের তো যারা গণহত্যার সাথে বা ৭১-এর মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিল তাদের মোটামুটি সবাইকেই তো বিচার করেছে, অনেকের ফাঁসি হয়েছে, অনেকে জেলে আছে। কাজে এই এখনকার জামাতের লিডারশিপে বোধহয় এই মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত ওরকম কেউ নাই, তাহলে তো আওয়ামী লীগ স্পেসটা দিত না। তো বিচারের পরেও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করেছে। সো আওয়ামী লীগের মতো দল যদি এই পদক্ষেপ নিয়ে, এক্সাম্পল তো আমাদের সামনে রেখেছে, হ্যাঁ এখন মানুষ গ্রহণ করেছে কতটুকু গ্রহণ করে সেটা একটা আলোচনার বিষয় রাখে, কিন্তু আওয়ামী লীগ তো সুস্পষ্টভাবে গণহত্যা চালিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে না বিশ্বের ইতিহাসে জঘন্যতম এবং সবচেয়ে শেষের দিকে তারা বিদেশি শক্তির সহায়তা নিয়ে দেশে ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চেষ্টা করেছে। কাজে আওয়ামী লীগ তো আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টারেস্টের জন্য এখন একটা বড় থ্রেট, যে তারা প্রতিবেশী দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশে রাজনীতি করছে বা করবে ভবিষ্যতে। তো তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভবিষ্যতে হুমকির সম্মুখীন হবে। প্লাস এই মানবতা বিরোধী অপরাধের তো বিচার একটা হতেই হবে। তো আওয়ামী লীগ তো রাজনীতি করার সুযোগই পায় না আওয়ামী লীগের নামে। কিন্তু হ্যাঁ, যদি নতুন কোনো নামে যারা নিরীহ আওয়ামী লীগের ছিল কিংবা আওয়ামী লীগের এই সমস্ত কর্মকাণ্ডকে সাপোর্ট করতো না, বাট আমার দলকে তার ভালো লাগে না, বিএনপিকে তার ভালো লাগে না, তাদের তো রাইট আছে একটা রাজনীতি করার, তারা করতে পারে। আপনাকে ধন্যবাদ। জনাব সোহরাব হোসেন, ছোট্ট করে যদি বলেন নুরুল হক যেটি বলছিলেন এটি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, এত নুরুল হক নুরের একটি দলের প্রধানের অভিমত, এটি নিয়ে আলোচনা হবে, এর ভিন্ন মত দ্বিমত ইত্যাদি থাকবে, আরও আলোচনা হওয়া উচিত। আওয়ামী লীগ কোথায় কোথায় অন্যায় করেছে, কোন গণহত্যার সাথে কেউ জড়িত, আবার গণহত্যার সাথে জড়িত বলে বা গণহত্যার ঘটনা ঘটেছে বলে একজনের বিরুদ্ধে ২০০ হত্যা মামলা এবং একজন আসামিকে বারবার রিমান্ডে নেওয়া, বিচার আওয়ামী লীগ আমলে যে বিচার হয়েছে যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে না হোক, একটি বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য পদ্ধতির বিচার কিন্তু আমরা চাই। তাহলেই কিন্তু সেটি মানুষের কাছে সেটি মানুষ সেটাকে গ্রহণ করবে, প্রত্যাশা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সমতা, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা যে কথাটি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আছে, তার নিরিখেই সমস্ত কিছু হওয়া উচিত। রাজনীতি হওয়া উচিত, বিচার হওয়া উচিত, রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত। তাহলে কিন্তু এই আওয়ামী লীগের বিচার, যা অন্যায় করেছে বিচার অবশ্যই হওয়া উচিত। তার চেয়েও জরুরি হচ্ছে ভবিষ্যতে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ফিরে না আসে, ভবিষ্যতে আবার নুরুল হক নুরদের রাজপথে নামতে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোহরাব ভাইয়ের সাথে এখানে আমি পরিপূর্ণভাবে একমত যে অবশ্যই বিচারের নামে আওয়ামী লীগ যেটা গত 16 বছরে প্রহসন করেছে, অবিচার করেছে এবং বিচারিক প্রক্রিয়ায় মানুষকে প্রতিষ্ঠানকে হয়রানি করেছে, সে একই সিস্টেম যদি বলবৎ থাকে, তাহলে এখন আমার কাছে আমি পরে আমি এক্সারসাইজ করতেছি, আবার কিন্তু 2 দিন পর আমি ভিকটিম হব। কাজে আমরাও এটা চাই না। হ্যাঁ, একজন মানুষের নামে 50টা 60টা একই অভিযোগে মামলা হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এটা নিয়ে আমরা অনেকবার বলেছি। এবং অন্যায়ভাবে কাউকে হয়রানি করা, হেনস্থা করা, আদালতে হেনস্থা করা, এই সমস্ত বাহাদুরি দেখানোর দরকার নেই। এগুলো যারা করছে এটার আমরা বিরুদ্ধে। এটাও কিন্তু আমাদের নুরুল হক নূর এবং জনাব সোহরাব হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমাদের অতিথিরা তাদের নিজেদের মতামত ব্যক্ত করেছেন এবং দেশের বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলেছেন। দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টের আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।